তো আজকের জি স্যার, এখনই আছে স্যার, এখনই আছে। আচ্ছা, আজকের লেকচার হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সেকেন্ড পার্ট বা লেকচার 2। তো গত ক্লাসে আমরা কোয়েশ্চেন 7 পর্যন্ত দেখছিলাম, এবং এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা পরের পরের পার্টে যাই, আজকে কোয়েশ্চেন 8। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর চুজিং এ মাইক্রো কন্ট্রোলার। কোয়েশ্চেন যদি এরকম থাকে তাহলে সেটার অ্যান্সারটা কি হবে? যেমন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি যে কোনো মাইক্রো কন্ট্রোলার বেস যে কোনো প্রজেক্ট করব, সেই প্রজেক্ট করার সময় আমি কোন মাইক্রো কন্ট্রোলারকে চুজ করব, সেইটা চুজ করার কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু পয়েন্ট থাকে। সেই পয়েন্টকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া। আমি কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে কোন মাইক্রো কন্ট্রোলারকে চুজ করব আমার প্রজেক্টের জন্য। তো সেই ক্রাইটেরিয়া গুলো এখানে দেওয়া আছে। যেমন প্রথম এখানে মোট 9টা পয়েন্ট আছে, 1 2 3 করে মোট, এবং একের ভিতরে 7টা পয়েন্ট, এবং এছাড়া আরো 2টা পয়েন্ট, মোট 9টা পয়েন্ট। তো সবগুলোই আমরা সংক্ষেপে একটু দেখবো যে এখানে কি বলা আছে। যেমন প্রথম পয়েন্টটা হচ্ছে স্পিড। স্পিড মানে কি? আমি যে প্রজেক্টটা বানাবো সেই প্রজেক্টের বা সেই ডিভাইসের স্পিড বা ক্যালকুলেশন স্পিড বা পারফরমেন্স স্পিড কি রকম হবে, সেটার উপর বেস করে মাইক্রো কন্ট্রোলার আমরা ডিজাইন করব, চুজ করব। এখন এখানে স্পিড কেন আসতেছে? কারণ হচ্ছে একই কোম্পানির দেখা যাবে একই মডেলের একাধিক স্পিডের মাইক্রো কন্ট্রোলার আছে। যেমন আমরা যে 8086 একটু পরে দেখব, পরবর্তীতে তোমাদের যে সিলেবাসে যেটা আছে সেটা যখন আমরা দেখব, ওই সময় দেখব যে 8086 8086 না 8051, অ্যাকচুয়ালি 8051 মাইক্রো কন্ট্রোলারের 3টা স্পিডের মাইক্রো কন্ট্রোলার ডিভাইস আছে বা ভার্সন আছে। তো এখন কোনটা ইউজ করব, কেন ইউজ করব, এটা ডিসাইড করতে হবে আমাদেরকে। আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজে কতটুকু স্পিড প্রয়োজন, কত ফাস্ট হওয়া দরকার, নাকি একটু স্লো হওয়া দরকার, নাকি মিডিয়াম স্পিড দরকার, সেরকম ভাবে আমরা ডিসাইড করব। তো এইটার জন্য এটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে স্পিড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিংটা হচ্ছে, আমরা গত ক্লাসেও দেখছিলাম যে ডিআইপি হচ্ছে একটা প্যাকেজ, ডুয়াল ইনলাইন প্যাকেজ বলতেছি, এবং এটাতে সর্বোচ্চ 40 পিনের আইসি হয়ে থাকে। এবং কিউএফপি হচ্ছে আরেকটা প্যাকেজ, কোয়াড ফ্ল্যাট প্যাকেজ। এই কিউএফপি তে 40 পিনের বেশি পিন থাকে, যার আমরা একটু যদি রিভাইজ করি তখন দেখব এই যে এইটা হচ্ছে ডিআইপি প্যাকেজের একটা আইসি বা মাইক্রো কন্ট্রোলার, আর এইটা হলো কিউএফপি প্যাকেজের একটা মাইক্রো কন্ট্রোলার, যার 4 সাইডে পিন বের করা, আর এটাতে 2 সাইডে পিন বের করা। এখানে অবশ্যই 40 পিন হয়তো নাই, 40 পিনের বেশি হয়তো নাই, কিন্তু 40 নর্মালি কিউএফপি গুলা 40 পিনের বেশি হয়ে থাকে, যেমন 84 পিন, 120 পিন এরকম হয়ে থাকে। তো যেমন এই উপরেরটা আমরা যদি দেখি, উপরেরটা একটা সাইডে মনে হয় 15টার মতো না 16টা আছে, 4 সাইড মিলে 48 পিন হওয়ার কথা। এরকম যদি আমরা হিসাব করে দেখি যদি কয়টা এখানে আছে। তো এখন এই প্যাকেজিংটা কেন লাগতেছে? এই প্যাকেজিং পয়েন্টটা আসতেছে কারণ হচ্ছে আমি যে প্রজেক্টটা বানাচ্ছি সেই প্রজেক্টে আমার কয়টা পিন প্রয়োজন পড়বে। কয় পিন দিয়ে বোঝায় অ্যাকচুয়ালি কয়টা পোর্ট আছে, কয়টা ইনপুট আউটপুট পোর্ট আছে। আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম যে ইনপুট আউটপুট পোর্টও পিন গুলার সাথে কানেক্টেড থাকে, এবং এই দেখা যেতে পারে হয়তো 8051 এর 4টা পোর্ট আছে। 4টা পোর্ট মানে হচ্ছে প্রত্যেকটা যদি 8 পিনের পোর্ট হয়,
তাহলে 32টা পিন ইউজ হবে ইনপুট আউটপুট পোর্ট হিসেবে। এবং কিউএফপি তে যে দেখা যদি হতে পারে যে হয়তোবা আমার 4টা পিনের চেয়ে বেশি পিন প্রয়োজন, 6টা অথবা 8টা পোর্ট প্রয়োজন। 6টা বা 8টা পোর্ট হলে দেখা যাবে 8 64 পিন আমার লাগবে ইনপুট আউটপুট কাজের জন্য। তো সেই জন্যই কিউএফপি প্যাকেজে তখন আমাদের যেতে হয়। ডিআইপি যদি করতে যাই, ডিআইপি অনেক বড় হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। তো অত বেশি লম্বা হলে তো আবার আমাদের প্রোডাক্টের সাইজটা বড় হয়ে যাবে, সে কারণে কিউএফপি প্যাকেজে যাওয়া হয়। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন। পাওয়ার কনজাম্পশন স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি যে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা কত পাওয়ার ইউজ করবে, প্রতি সেকেন্ডে কত মিলিওয়াট ইউজ করবে, সেটার উপর বেস করে আমাদেরকে মাইক্রোকন্ট্রোলার চুজ করতে হবে। খুব বেশি পাওয়ারের প্রয়োজন পড়লে আমাদের বেশি পাওয়ারের মাইক্রোকন্ট্রোলার দরকার হবে। এটা আমাদেরকে হিসাব করে ওইভাবেই ক্যালকুলেশন করতে হবে যখন আমরা ডিজাইন করব। দেন একইভাবে র্যাম রম, আমার প্রজেক্টের জন্য কতটুকু র্যাম রম প্রয়োজন পড়বে। কোন ডিভাইস আছে যে 4 কিলোবাইটের রম হলেই এনাফ। 4 কিলোবাইটের রম, 128 বাইটের র্যাম, আমরা একটু পরেই দেখবো বা হয়তো গত ক্লাসে দেখছি, আজকে আবার দেখবো প্রয়োজনে, যে এই 4 কিলোবাইটের রম, মাত্র 4 কিলোবাইট। তো এরকম ভাবে আমাদের প্রয়োজন পড়তে পারে 4 কিলোবাইট দিয়ে হয়তো হবে না, আমাদের 40 কিলোবাইট প্রয়োজন পড়বে বা 48 কিলোবাইট প্রয়োজন পড়বে। তখন আমাদেরকে সেইভাবে মাইক্রোকন্ট্রোলারটা চুজ করতে হবে যে আমরা কোন মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করব। নেক্সট হলো একইভাবে নাম্বার অফ আইও পিনস এন্ড টাইমার অন দ্য চিপ। এই যে এটা প্যাকেজিং এর সাথে অনেকটা কানেক্টেড। প্যাকেজিং থেকে আমরা ডিসাইড করতে পারি যে কয়টা পিন আমাদের দরকার। আইও পিন দিয়েই অনেকটা প্যাকেজিং দিয়ে নাম্বার অফ আইও পিনসটা মোটামুটি ডিসাইড করতে পারি। তারপরে টাইমার আইসি কয়টা আছে ওই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে, সেইগুলোও আবার ডিপেন্ড করে। কোনোটা একটা টাইমার থাকে, 8051 এ 2টা টাইমার আছে, কোনোটা হয়তো আরো বেশি টাইমার থাকে। তো এই টাইমার আইসি গুলোও একটা হিসাব করতে হয় যে আমার কয়টা লাগবে। নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ ইজি ইট ইজ টু আপগ্রেড টু হায়ার পারফরমেন্স অর লোয়ার পাওয়ার কনজাম্পশন ভার্সন। এটার মানে হলো যে তোমরা যদি খেয়াল করে থাকো, তোমাদের যাদের স্মার্টফোন আছে দেখবা মোটামুটি 3 থেকে 7 দিন পর পর বিভিন্ন অ্যাপের আপডেট আসে। এই আপডেটটা কারোটা অটো এনেবল করা থাকে, নিজেই নিয়ে নেয়, কারোটা ম্যানুয়ালি করতে হয়, সে সেটিংই ওভাবে করে রাখছে। তো এরকম যদি এই আপডেটের কাজটা অথবা আপগ্রেডের কাজটা কত ইজি ভাবে আমরা করতে পারতেছি, অথবা লোয়ার পাওয়ার কনজাম্পশন ভার্সন আমরা ইউজ করতে চাই, তখন আমরা কিভাবে করতে পারবো এই বা কত সহজে করতে পারবো সেগুলো আমাদেরকে হিসাবে রাখতে হবে যে আমার এই মাইক্রোকন্ট্রোলারটা দিয়ে আমি কত সহজে সেই কাজটা করতে পারি। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো যখন আমরা মাইক্রোকন্ট্রোলারটা চুজ করব, তখন মাইক্রোকন্ট্রোলারের কিছু বৈশিষ্ট্য বা ম্যানুয়াল দেওয়া থাকে, যেটাকে ডাটা শিট বলা হয়। ওই ডাটা শিটে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে যে এই মাইক্রোকন্ট্রোলারের কি কি বৈশিষ্ট্য আছে। তারপর হচ্ছে কস্ট পার ইউনিট। মনে করলাম আমরা এই যে প্রজেক্টটা বানাচ্ছি সেই প্রজেক্টটা আমরা 1 লক্ষটা বানাবো, 1 লক্ষ ইউনিট বানাবো, ঠিক আছে? 1 লক্ষ ইউনিট। এবং এটাতে যেহেতু ইংলিশ বই, সে কারণে এটা ইংলিশে হিসাবে দেওয়া আছে যে প্রত্যেকটা ইউনিট বানানোর জন্য আমাদের 50 সেন্ট পার ইউনিট খরচ হচ্ছে। 50 সেন্ট ধরতে পারো বাংলাদেশি টাকায় 40 টাকা, মোটামুটি 40 টাকা 45 টাকার মতো আসবে। তো এক পিস বানানোর জন্য আমাদের 40-45 টাকা যদি লাগে, তাহলে 1 লক্ষ পিস বানাইতে আমাদের
উল্টা বললাম আমি, 1 লক্ষ ইউনিট আমি বানাবো এবং 1 লক্ষ ইউনিট বানানোর জন্য প্রত্যেকটা ইউনিটের প্রাইস পড়তেছে 50 সেন্টস অথবা 40-45 টাকা। তো আমরা এখন এই পার ইউনিটের হিসাবটা আমাদের দরকার, অর্থাৎ একটা বানানোর জন্য কত খরচ পড়বে। যেমন আমরা এখানে দেখতেছি 50 সেন্ট পার ইউনিট, যদি কোনোভাবে এটা কমানো যায় 50-এর জায়গায় 45 সেন্ট পার ইউনিট এরকম যদি করা যায় বা আরো কমানো যায়, তখন সেই প্রোডাক্টটা দিয়ে প্রফিট করা আরো পসিবল। তো প্রত্যেকটা কোম্পানির এরকম থাকে যে আমি 1 লক্ষ পিস যদি বানায় আমার যে ইনকাম হবে সেটাতে যেন প্রফিটের পরিমাণটা বাড়ানো যায়, কিন্তু আমাদের ফাংশন গুলো সব ঠিক থাকবে, ফাংশন যা হওয়ার কথা সেটা সব ঠিকঠাক মতোই হবে, বাট কস্টিং যেন কমানো যায়, তাহলে আমাদের প্রফিটটা বেশি হবে। তো এই বিষয়টাও ইঞ্জিনিয়ারদের হিসাব করতে হয় কিভাবে এটা করা সম্ভব। এরপর আসতেছি পরের যে দুইটা পয়েন্ট আছে 7, 8 এবং 9 নম্বর বা 2 এখানে যেটা বলা হচ্ছে, এটাও বলতে গেলে কাইন্ড অফ এই এফ এর মতো, এই এফ পয়েন্টের মতোই। The second criterion in choosing a microcontroller is how easy it is to develop products around it. Kind of এটার সাথে কানেক্টেড যে এই মাইক্রোকন্ট্রোলার যেটা আমরা চুজ করলাম সেই মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমি কত সহজে আমার প্রজেক্টটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে সংক্ষেপে বলা হচ্ছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে the third of criterion in choosing a microcontroller is its ready availability in needed quantities both now and in the future. ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হলো যে আমি যে মাইক্রোকন্ট্রোলারটা চুজ করলাম সেই মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমি যে আমার প্রজেক্টটা বানাচ্ছি সেই মাইক্রোকন্ট্রোলার বর্তমানে এবং ফিউচারে তার পরিমাণটা আমি ঠিক মতো পাবো কি পাবো না। যেমন এমন হতে পারে যে আমি যে মাইক্রোকন্ট্রোলারটা চুজ করলাম সেই মাইক্রোকন্ট্রোলার কোম্পানি 6 মাস পর বন্ধ হয়ে যাবে। আমি যে মাইক্রোকন্ট্রোলার ডিভাইসটা চুজ করলাম মাইক্রোকন্ট্রোলার আমার প্রজেক্টের জন্য, সেই মাইক্রোকন্ট্রোলার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যে ওটা বানাচ্ছে, ধরে নিলাম সেই কোম্পানিটা হয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে 6 মাস পর, অথবা সে আর এই প্রজেক্টটা এই মাইক্রোকন্ট্রোলারটা আর বানাবেই না, এই মাইক্রোকন্ট্রোলার শেষ। তো এইরকম যদি হয় তখন আমি যদি এইরকম মাইক্রোকন্ট্রোলার চুজ করি তখন দেখা যাবে যে আমি এখন 10,000 পিস বানালাম, 6 মাস পর আরো 1 লক্ষ পিস বানানো দরকার, কিন্তু মাইক্রোকন্ট্রোলার যেহেতু আর নাই সে কারণে আমি আর বানাতে পারতেছি না। তখন কি করতে হবে? তখন আমাকে আবার নতুন করে চুজ করতে হবে, চুজ করে নতুন করে ডিজাইন করতে হবে, এই সমস্ত কাজ করতে হবে। তো মানে পুরো উপরের যতগুলো কাজ আমরা করে আসছি সেই সেম কাজটা আবার করতে হবে। তো এরকম যদি যেন না হয় সেই জন্য ডিজাইনারদের বা ইঞ্জিনিয়ারদের কে এইটা মাথায় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে এই মাইক্রোকন্ট্রোলারটা আমি পরবর্তীতে পাবো কিনা। ঠিক আছে, এখানে কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, এরপর আসতেছি কিছু মাইক্রোকন্ট্রোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম। এখানে বই থেকে দেয়া কিছু স্ক্রিনশট আমি এখানে দিচ্ছি, এছাড়া আরো একটা কোম্পানি আছে যেটা বইয়ে নাই, যখন বইটা লেখা ছিল তখন এটা ছিল না এই কোম্পানি। তো ইন্টেল, অ্যাটমেল, ফিলিপস, অথবা ফিলিপস এর আরেক নাম এখানে দেওয়া হচ্ছে সিগনেটিক্স, সম্ভবত এদের প্রোডাক্টের নাম। দুই কোম্পানি মিলে একটা কাজ এটা করতেছে, ইনফাইনন বা ইনফিনিয়ন, তারপর হচ্ছে ডালাস সেমাই এন্ড ম্যাক্সিম, দেন হচ্ছে মাইক্রোচিপ। এর মধ্যে মাইক্রোচিপ বর্তমানে ওয়ান অফ দ্য ফেমাস কোম্পানিজ, তার ইন্টেল তো আছেই, অ্যাটমেলও আছে।
এবং আমি যেটা শুনছি, যদি আমি পড়ি নাই কোথাও, বাট আমি শুনছি সেটা হচ্ছে অ্যাপেল কোম্পানিকে বর্তমানে ইন্টেল নাকি কিনে ফেলছে। তো সেই হিসেবে ইন্টেল আর অ্যাটমেল বর্তমানে সেম কোম্পানি। এবং এইটা অনেক আগের বই, যে কারণে ওই সময় হয়তো তারা আলাদা ছিল, এই জন্য আলাদাভাবে লেখা ছিল। আর মাইক্রোচিপ হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাইক্রো কন্ট্রোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ বর্তমানে। এটা জাস্ট নাম একটু জেনে রাখলাম যে কি কোন কোন কোম্পানি বর্তমানে মাইক্রো কন্ট্রোলার বানাচ্ছে। আচ্ছা, এরপর আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের যে সিলেবাসে যে মাইক্রো কন্ট্রোলারটা নিয়ে স্টাডি করতে বলা হয়েছে, সেই সেই মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে সংক্ষেপে কিছু জানবো। যেমন ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলার, এটা 1981 সালে আসছিল, বাই ইন্টেল কর্পোরেশন তৈরি করে, এবং এটা 8 বিটের মাইক্রো কন্ট্রোলার। 8 বিটের মাইক্রো কন্ট্রোলার যার নাম দেওয়া হয়েছে 8051, এবং এটাতে অনলি 128 বাইটের র্যাম, তারপর 4 কিলোবাইটের রম, অনলি 4 কিলোবাইট। আমরা বর্তমানে যে অনেকের স্মার্টফোন দেখবে 4 গিগাবাইটের রম আমরা ইউজ করতেছি, 64 গিগাবাইটের র্যাম ইউজ করতেছি। সেই জায়গায় এই মাইক্রো কন্ট্রোলার মাত্র 128 বাইটের র্যাম, 4 কিলোবাইটের রম, এতটুকু ইউজ করতেছে। তারপর হচ্ছে এটাতে দুইটা টাইমার আছে, একটা সিরিয়াল পোর্ট, তারপর হচ্ছে 4টা ইনপুট আউটপুট পোর্ট, প্রত্যেকে 8 বিটের ওয়াইড, অর্থাৎ এট এ টাইম সর্বোচ্চ 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। আবার আমরা এটাকে এমন ভাবে কোডিং করব, যেটা আমরা যখন কোডিং পার্টে যাব তখন দেখব, সি দিয়ে যখন আমরা কোডিং করব তখন আমরা চাইলে এটাকে একসাথে 8 বিট না করে যে কোনো এক বিট করেও আমরা করতে পারবো। তারপর হচ্ছে এইগুলা এই সমস্ত কিছু কিন্তু একটা সিঙ্গেল চিপে বসানো থাকে, যে এই একটা সিঙ্গেল চিপের মধ্যে বসানো 40 পিনের আইসি, যেটাকে আমরা সংক্ষেপে আবার বলি সিস্টেম অন এ চিপ, অথবা সংক্ষেপে বলা হয় এসওসি। সিস্টেমের এস, অন এর ও, আর চিপের সি, এসওসি এটা বলা হয়ে থাকে। সিস্টেম অন এ চিপ বলতে বোঝাচ্ছে সকল সিস্টেম একটা চিপের মধ্যে আমরা বসায় রাখছি। তো মাইক্রো কন্ট্রোলার বা এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে এরকম ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, যে সিস্টেম অন এ চিপ বা এসওসি বা সক অনেক সময় বলেন। এরপর তো এখানে বাকি কথাগুলো আমরা গত ক্লাসেও পড়ছি, তারপর একটু দেখে নেই। 8051 is an 8-bit processor, meaning that the CPU can work on only 8 bits of data at a time. এটা আমরা গত ক্লাসেও দেখছি যে 8-bit প্রসেসর বলতে at a time 8 বিটের ডাটা নিয়ে CPU কাজ করতে পারে। Data larger than 8 bits has to be broken into 8-bit pieces to be processed by the CPU. যদি কোনো ডাটা 8 বিটের বেশি হয় তখন সেটাকে 8 বিট করে ভাগ করে ফেলা হয়। আর it has total 4 IO ports, each 8 bits wide. এটা তো একটু আগেই দেখলাম। আচ্ছা, এখানে এর পরের কোশ্চেন হচ্ছে draw the block diagram of Intel 8051 microcontroller. এটা একটু বড় আছে ছবি, একটু জুম আউট করি তখন পুরো ছবিটা আসবে সাথে। তো এইখানে এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার, এইটা হলো এই আইসি, আমরা একটু আগে যেটা দেখে আসলাম, এই আইসির ভিতরে কিভাবে সাজানো আছে, ব্লক বাই ব্লক কিভাবে সাজানো আছে বিভিন্ন পার্টস গুলো, সেটা আমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি। যেমন এই সিপিইউ পার্ট, এই সিপিইউ এর সাথে সবগুলো ব্লক কিভাবে কানেক্টেড আছে, যেমন এখানে উপরে হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোল, তারপর নিচে আছে ওএসসি মানে হচ্ছে অসিলেটর,
ওএসসি মানে হচ্ছে অসিলেটর, দেন এটা এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এই ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে কারো কি জানা আছে? হোয়াট ইজ ক্রিস্টাল অসিলেটর? এটা অ্যাকচুয়ালি এমন একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে যেখানে ক্যাপাসিটর দিয়ে তৈরি করা। এটার কাজ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করা, যেই ফ্রিকোয়েন্সিতে এই সিপিইউটা কাজ করবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে স্পিড। এখানে ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি স্পিড ঠিক না, মানে আমরা যেটা বলি এত গিগাহার্টজ এর প্রসেসর, 1.8 গিগাহার্টজ এর প্রসেসর অথবা 11 মেগাহার্টজ এর প্রসেসর। তো এই 11 মেগাহার্টজ কোথা থেকে আসবে? এই 11 মেগাহার্টজটা আসে এই ক্রিস্টাল অসিলেটর দিয়ে। এই ক্রিস্টাল অসিলেটর একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে, সেই ফ্রিকোয়েন্সিতে এই সিপিইউটা কাজ করে। তারপর এখানে আছে বাস কন্ট্রোল, এবং এই অসিলেটরের কাজ হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করা। আমি কত ফ্রিকোয়েন্সি জেনারেট করব সেটাকে কন্ট্রোল করা, এটা এটা হচ্ছে অসিলেটরের কাজ, ওএসসি। তারপর হচ্ছে এখানে বাস কন্ট্রোল। বাস কন্ট্রোল হচ্ছে কি? অ্যাড্রেস বাস, ডাটা বাস, এইগুলোকে কন্ট্রোল করবে। কখন কোনটা থেকে ডাটা আসবে, কোনটায় ডাটা যাবে, কোথায় থেকে ডাটা আসবে বা কোথায় ডাটা যাবে, এইগুলা হচ্ছে এই বাস কন্ট্রোলের মাধ্যমে এই ডিভাইসের এই পার্টের মাধ্যমে কন্ট্রোল করা হয়। দেন এখানে আসতেছি আমরা 4 ইনপুট আউটপুট পোর্টস, যার এখানে খেয়াল করো সবগুলাই দ্বিমুখী। এই তীর চিহ্নগুলো সবগুলাই দ্বিমুখী, কিন্তু P0 আর P2 কে এটাকে মাল্টিপ্লেক্স করে রাখা হয়েছে। এই সেটা ডাটা বাস হিসেবে ইউজ হতে পারে, অ্যাড্রেস বাস হিসেবে ইউজ হতে পারে, P0 আর P2। কিন্তু P1 আর P3 এটা শুধু ডাটা বাস হিসেবে ইউজ হবে, এখানে শুধু ডাটা পাস হবে। কিন্তু P0 আর P2 তে অ্যাড্রেসের ইনফরমেশনও পাস হতে পারে। তারপর এখানে সিরিয়াল পোর্ট, একটা হচ্ছে টিএক্সডি মানে ট্রান্সমিটেড ডেটা, যে এটা দিয়ে কোন একটা ডাটা আমি পাস করব, আর রিসিভড ডাটা আরএক্সডি, কোন এক জায়গা থেকে ডাটা এখানে আসবে। এবং এইটা সিরিয়াল পোর্টের কাজ হচ্ছে এক বিট করে ডাটা পাঠানো। এটা আমরা এই কোর্সের শেষ দিকে আমরা দেখব, সিরিয়াল পোর্ট নিয়ে কিছু কাজ আমরা দেখব। দেন হচ্ছে উপরে আমরা এখানে পাচ্ছি টাইমার আইসি। এই টাইমার আইসি গুলো কি আছে? যে দুইটা টাইমার আছে এখানে, 0 and 1, এবং আরো অন্যান্য এখানে ইটিসি দিয়ে বোঝানো হচ্ছে আরো যদি কোনো কিছু আমরা কানেক্ট করতে চাই সেই ব্যবস্থা এখানে করে রাখা আছে। কাউন্টার ইনপুটস এখানে দেয়। তো এখানে টাইমার 0 টাইমার 1 দুইটা টাইমার আছে। এখানে কেউ আমাকে একটু বলতে পারবা যে এখানে টাইমার 0 টাইমার 1 নাম কেন দিলাম? টাইমার 1 টাইমার 2 নাম তো দিতে পারতাম, কেন 1 2 না দিয়ে 0 1 নাম দিছি? কেউ কি বলতে পারবা? কারো কি নলেজে আছে এটা? তরুণ, নিপন, ইমান হক, ফাহমিদ হাসান। স্যার প্রশ্নটা বুঝি হ্যাঁ, বুঝি নাই স্যার। কোয়েশ্চেন হচ্ছে এই যে টাইমার 0 টাইমার 1 এটা দেখতেছো না ছবিতে? দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এখানে টাইমার 0 টাইমার 1 ছবিতে যেটা আছে, এই টাইমার 1 বলতে সরি, এই টাইমার 0 টাইমার 1 এটা তো দুইটা আইসি, ছোট আইসি। একটা বড় আইসি এর মধ্যে দুইটা ছোট আইসি বসানো আছে বা সার্কিট বসানো আছে। তো এই টাইমার 0 টাইমার 1 এটার নাম আমি টাইমার 0 কেন দিলাম? টাইমার মানে 0 আর 1 কেন দিলাম? এটা 1 2 কেন দিলাম না? স্যার প্রোগ্রামিং এ তো আপনার শুধু 0 আর 1 শুরু হয়, ইন্ডেক্সিং গুলো 0 1 প্রোগ্রামিং এ শুধু 0 আর 1 কে বলছে তোমাকে? এইখানে যদি না স্যার, ইন্ডেক্সিং গুলো 0 থেকে শুরু হয় স্যার, সেটা বলি। হ্যাঁ, ইন্ডেক্সিংটা 0 থেকে স্টার্ট হয়, সেজন্যই এখানে 0 1 দিয়ে শুরু বলা হয়। যদি এখানে 10টা আইসিও থাকতো
টাইমার 10টা টাইমার আছে, তাহলেও কিন্তু 0 1 2 3 4 এভাবে করে জি 9 স্যার। পর্যন্ত থাকতো। 1 থেকে শুরু হবে না। কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে সকল ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়। তারপর হচ্ছে এখানে আহ, তারপর হচ্ছে এখানে এই এই অন চিপ র্যাম। এই অন চিপ র্যামটা কি? এই অন চিপ র্যাম হচ্ছে আহ, এই অন চিপ র্যামটা এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি যে এখানে আমাদের যে যত প্রোগ্রামিং কোড গুলো আছে অথবা ক্যালকুলেটেড ডাটা বা র ডাটা যাই থাকুক না কেন, সবকিছু আমরা এখানে র্যামের মধ্যে বসায় এবং এটা অটোমেটিক হবে। এটা আমাদের নিয়ে চিন্তা করতে হবে না যে র্যামের কোন লোকেশনে এই ডাটাগুলো যাবে। একইভাবে অনচিপ রমে কি থাকে? অনচিপ রমে থাকে এই মাইক্রো কন্ট্রোলার যেটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারের কিছু কোড থাকে। এই কোড গুলো এখানে সেভ করা থাকে। যেমন একটু পরে আমরা কিছু কোড দেখব। এই কোডের সম্পর্কে ইনফরমেশন কিছু কিছু ইনফরমেশন এইখানে রমের মধ্যে দেয়া থাকে। সবগুলো সেভ থাকে না, শুধুমাত্র ইনস্ট্রাকশনস গুলার সম্পর্কে ডিটেল এই রমের মধ্যে দেওয়া থাকে। এবং আরো কিছু ইনফরমেশন এই রমে থাকে যেটার কাজ হবে যেটা যেন কখনো ডিস্ট্রয় না হয় বা ডিলিট না হয়। রমের বৈশিষ্ট্য হচ্ছে রিড অনলি মেমোরি, অর্থাৎ এখানে যা রাইট করা হলো সেটা শুধু আমি রিড করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। তো এখন এইটা মোটামুটি এই ব্লক ডায়াগ্রামের বর্ণনা। সাথে অল্প কিছু কথা অ্যাড করব, সেটা হচ্ছে এখানে খেয়াল করো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তীর চিহ্ন দেওয়া আছে। এই জায়গায় একরকম দেওয়া আছে, এখানে সেম টাইপেরই আছে, আবার এখানে আবার আরেক রকমের তীর চিহ্ন দেওয়া। তো এই তীর চিহ্নগুলোর মধ্যে পার্থক্যটা কি বা বৈশিষ্ট্য কি? এইখানে যে তীর চিহ্ন গুলো আছে, এই যেটা আমি হাইলাইট করলাম, এটা হচ্ছে একমুখী তীর চিহ্ন, বাই ডিরেকশনাল না, এটা হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়্যারস। এবং এইখানে খেয়াল করে দেখো, এইখানে তীর গুলা বা ওয়্যার গুলা চিকন তার, আর এইখানে হচ্ছে একটু মোটা তার, আর এখানে আরো মোটা তার। তো এইটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে চিকন যে তারটা আছে এখানে মাত্র একটা তার আছে, একটা, এবং এটা একমুখী। তারপর এইখানে যেগুলো আছে এইগুলা প্রত্যেকটায় 8টা করে তার আছে। আমি যেটা হাইলাইট করলাম অ্যাড্রেস ডাটা ইনপুট আউটপুট পোর্টের P0 থেকে P3 পর্যন্ত যে পিন পোর্ট গুলো আছে, সেই পোর্ট গুলোর প্রত্যেকটা হচ্ছে 8 বিটের, সেজন্য একটু মোটা করে দেওয়া আছে। এবং এটা দ্বিমুখী তার, অর্থাৎ বাই ডিরেকশনাল, এটা আসতেও পারে যেতেও পারে। পোর্টের ভিতরে ইনফরমেশন আসতে পারে, পোর্ট থেকে ইনফরমেশন বের হয়েও যেতে পারে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল এখানে যদি আমরা দেখাই, ধরে নিলাম এই অংশটা হচ্ছে পোর্ট 0। এখানে আমরা চাইলে এইটার সাথে এলইডি কানেক্ট করে রাখতে পারি। এই এলইডি দিয়ে কি হবে, এলইডি থেকে এই পোর্ট থেকে ইনফরমেশন যদি আউট হয়, সে আউট হলে আমরা এলইডি তে একটা সিগন্যাল পাবো যে এলইডি জ্বলে উঠবে। এরকম তোমরা হয়তো ডিজিটাল ইলেকট্রনিক্স এরকম করে আসছো যদি মনে থাকে। আমরা চাইলে এখানেও সেই সেম কাজটা করতে পারি। তো এইরকম আমরা ইনপুট আউটপুট দুইটাই করতে পারি, ইন এন্ড আউট দুটাই করতে পারি। আর এই যে মাঝখানে যে এত মোটা তার দেয়া আছে, এইটাকে বলা হচ্ছে বাস। বাস বলতে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা লাইন থাকতে পারে, মিনিমাম 8টা তার, আর ম্যাক্সিমাম আরো বেশি থাকতে পারে। এটা সম্পর্কে কিছু ডিটেল বলা নাই।
জাস্ট সংক্ষেপে বলা আছে যে এটা এখানে এটা এখানে মিনিমাম 8টা থেকে ম্যাক্সিমাম হয়তো বা এরকম 8টার অনেকগুলা লাইন আছে। 8টা 8টা করে হয়তো 4টার এরকম লাইন আছে। তো এটা তো এখানে ডিটেল বলা নেই, আমাদের এটা প্রয়োজনও নেই, জাস্ট এটা হচ্ছে অ্যাড্রেস বাস আর ডাটা বাসের কিছু কাজ। এবং এখানেও এবার খেয়াল করো যে এই জায়গায় একরকম তীর চিহ্ন আর এইখানে আবার আরেক রকম তীর চিহ্ন, বাকি সব তীর চিহ্ন গুলো এই সিপিইউর মতোই আছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই সিপিইউর যে তীর চিহ্নটা আছে বা এখানে যে তীর চিহ্ন আছে বা এখানে যে তীর চিহ্ন আছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বিমুখী তার। তার মানে হলো ধরো আমি কোন ইনফরমেশন মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে এই ইনপুট আউটপুট পোর্ট দিয়ে এখান থেকে সিপিইউ তে পাঠাচ্ছি, সিপিইউ সেই কাজটা ক্যালকুলেশন করে ধরে নিলাম সেটাকে সে রমে সেভ করে রাখছে, র‍্যামে সেভ করে রাখছে। অথবা এমন হতে পারে র‍্যামে অলরেডি কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা এখান থেকে সিপিইউ তে আসলো, সিপিইউ প্রসেসিং করে সেটাকে আবার এই র‍্যামে পাঠিয়ে দিল। তো এই তীর চিহ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি বাই ডিরেকশনাল ওয়্যার এর তীর চিহ্ন, যদিও দেখে একমুখী বলে মনে হয় বাট অ্যাকচুয়ালি এটা বাই ডিরেকশনাল। আর এইটা হচ্ছে ইউনিডিরেকশনাল এবং আউটগোয়িং। ইউনিডিরেকশনাল এবং আউটগোয়িং অর্থাৎ এখানে একমুখী আসবে, সব সময় রম থেকে ইনফরমেশন বের হয়ে সিপিইউর দিকে আসবে অথবা রমের দিকে র‍্যামের দিকে যাবে অথবা অন্য যে কোনো জায়গায় প্রয়োজন সেখানে যাবে, কিন্তু আমরা রমের দিকে পাঠাতে পারবো না। মানে এই যে রমের এইখানে যেরকম চিহ্ন আছে রমের দিকে আমরা পাঠাতে পারবো না, রম থেকে সব সময় বের হবে, বের হয়ে যেখানে প্রয়োজন সেখানে যাবে। তো এই তীর চিহ্নগুলা একটু মনে রাখবা যে পরীক্ষায় এরকম টাইপের থাকবে যে কোনটা কোন ধরনের ওয়ারিং সিস্টেম বা ডিরেকশন ইউজ করতেছে, ইউনি ডিরেকশন নাকি বাই ডিরেকশন, নাকি বাই ডিরেকশন হলে আবার কোন ভাবে কাজ করতেছে, এইটা কোয়েশ্চেনে ছোটখাটো কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। এরপর আসবো রাইট ডাউন ইন ব্রিফ about the Intel 8051 registers. এই Intel 8051 রেজিস্টার এখানে Intel 8051 রেজিস্টারে আমরা এখানে টোটাল 10টা রেজিস্টার দেখতে পাচ্ছি। তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো এখানে টোটাল 10টা রেজিস্টার আছে, এক এ বি, তারপর হচ্ছে R0 থেকে R7, এখানে তো 8টা আর উপরে দুইটা 10টা। এই বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস মানে হচ্ছে এটা আমি যে কোনো কাজে ইউজ করতে পারবো। আর ডান সাইডে দুইটা রেজিস্টারের নাম দেয়া, এই দুইটা রেজিস্টারের কাজ হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার, এবং এটা যে কোনো কাজে ইউজ হয় না, এটা শুধুমাত্র স্পেসিফিক কাজে ইউজ হয়। এবং তোমরা হয়তো মাইক্রো প্রসেসর যখন পড়ছো ওই সময় এই জিনিসটা তোমরা হয়তো দেখছো যে এটা স্পেসিফিক কাজে ইউজ হয়, জেনারেল পারপাস, স্পেশাল পারপাস। তোমাদের মাইক্রো প্রসেসরটা কবে হয়েছিল? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। মাইক্রো প্রসেসর কোর্সটা কবে হয়েছিল তোমাদের?
কোন সেমিস্টারে? গত সেমিস্টারে নাকি তার আগে? তার আগের সেমিস্টারে স্যার। তার আগের মানে হচ্ছে স্প্রিং সেমিস্টারে। স্প্রিং সেমিস্টার এটা কমপ্লিট হয়েছিল? জি স্যার। ল্যাবটা মনে হয় কমপ্লিট হয় নাই নাকি? না মনে হয় স্যার। আচ্ছা, স্প্রিং সেমিস্টারে ছিল নাকি তারও আগে ছিল? এটা স্যার মানে আমাদের মাইক্রোপ্রসেসর এন্ড সিস্টেম ইন্টারফেসিং, এটা না স্যার? হ্যাঁ, এটাই। এটা কি স্যার স্প্রিং এর ওইটা ছিল? স্যার আমাদের ওই স্যার ওইটা ওই যে করোনার জন্য স্যার তো মিড টার্ম ওইখানে দিছি স্যার ওইখানে ভার্সিটিতে। মিড টার্ম হয়েছে, ফাইনালও তো হয়েছে। স্যার ফাইনালও হয়েছে স্যার ইয়াতে অনলাইনে স্যার। হ্যাঁ, আর semester তোমাদের ল্যাবটা হয়নি। না স্যার। আচ্ছা, এটা ল্যাবটা মনে হয় নেওয়ার করতে হবে পরে। আচ্ছা, তো এইখানে এই আহ, এই যে 10টা রেজিস্টার, যেটা এই 10টা রেজিস্টার হচ্ছে প্রত্যেকে 8 বিটের রেজিস্টার, যার মধ্যে এ রেজিস্টারের একটা স্পেশাল নাম আছে। সেই নাম হচ্ছে অ্যাকুমুলেটর। আমি স্পেলিংটা এখানে লিখে দেই, তাহলে তোমাদের মনে থাকবে। ACCUMULATOR, অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মানে হচ্ছে আহ, কোন একটা কিছু সঞ্চয় করে রাখা, বা কোন একটা পাত্র যেখানে কোনো কিছু সঞ্চয় করে রাখা হয়। তো অ্যাকুমুলেটর হচ্ছে সেরকমই একটা পাত্রের মতো, যেখানে কোনো কিছু সেভ করে রাখা হয়, ডাটা সেভ করে রাখা হয়। এখানে বাইনারি ডাটা সেভ করে রাখা হয়, বা বাইনারি ডাটা ক্যালকুলেশন করা হয়। বাকিগুলোর কোনো স্পেসিফিক নাম দেওয়া হয়নি, বাকিগুলোর যেটা লেখা আছে জাস্ট ওটাই, B, R0, R1, R2, R3, এভাবে R7 পর্যন্ত। আর এ রেজিস্টারকে আমরা অ্যাকুমুলেটরও বলতে পারি, এও বলতে পারি, অ্যাকুমুলেটরও বলতে পারি। তো এখানে পরের অংশ যেটা আছে সেটা হচ্ছে যেন স্পেশাল পারপাস রেজিস্টার। আমরা এত ডিপলি এটাতে যাব না, সংক্ষেপে জাস্ট একটু দেখব, কারণ এটা নিয়ে আমরা এত কাজ করব না, তাই সংক্ষেপে জাস্ট দেখব। সেটা হচ্ছে ডিপিটিআর, মানে হলো ডাটা পয়েন্টার রেজিস্টার। ডাটা পয়েন্টার রেজিস্টার এর মানে পিটিআর মানে হচ্ছে পয়েন্টার, আর ডি হচ্ছে ডাটা, ডাটা পয়েন্টার, আর এটা একটা রেজিস্টার, সেজন্য ডাটা পয়েন্টার রেজিস্টার। আর এটা হচ্ছে পিসি রেজিস্টার। পিসি মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। উপরেটা হচ্ছে ডাটা পয়েন্টার, আর এটা হচ্ছে পিসি প্রোগ্রাম কাউন্টার। এবং এই দুইটাই হচ্ছে 16 বিটের রেজিস্টার। 16 বিট, এগুলা ছিল 8 বিটের প্রত্যেকে, আর এখানে দুটোই হচ্ছে 16 বিটের। এদের কাজটা কি? ডাটা পয়েন্টার, এদের কাজ হচ্ছে আমরা যে একটু পরেই দেখবো, হয়তো নেক্সট এই যে চলেই আসতেছি প্রায়। এখানে যে ইনস্ট্রাকশনস গুলো নিয়ে কাজ করব, সেই ইনস্ট্রাকশনস গুলোতে যে ডাটা গুলো থাকবে, সেই ডাটাগুলো কোন লোকেশনে আছে, এটা অ্যাকচুয়ালি র্যামে থাকে অনেক সময়, আবার কখনো অন্য কোনো মেমোরি লোকেশনে থাকে, অথবা হতে পারে আমি সেটা ইনপুট আউটপুট পোর্ট থেকে নিব। তো এখন এটা কোথায় থেকে নিব, সেই ইনফরমেশনটা এই ডাটা পয়েন্টার রেজিস্টারে স্টোর করা থাকে। যেমন তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার হতে পারে। ধরো এরকম এটা হচ্ছে একটা রেজিস্টার।
এই রেজিস্টারটা তোমরা, আমি যতটুকু আমার মনে আছে গত ক্লাসে আমরা বলছি যে এই রেজিস্টারটা হচ্ছে 8 বিটের। নরমালি আমরা যেটা কাজ করে থাকি 8 বিটের ডাটা নিয়ে কাজ করা হয় এখানে, এবং এখানে অনেকগুলা, একটু পুরো ছবিটাই আগে ড্র করি। এখানে অ্যাকচুয়ালি পুরোটা এটা কপি পেস্ট করা পসিবল হচ্ছে না, আমি জাস্ট এই ছবিটা আগে এঁকে নিই, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এখানে খেয়াল করো যে এই জায়গায় যে এরকম যে আমি বানালাম, ঠিক এরকম আরো আরো আমি করতে পারি। এরকম অসংখ্য পসিবল। তো এই যে এখানে যে পুরোটা যেটা আমি তোমাদের ছবিতে, যদিও 6টা মাত্র, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো থাকে, লক্ষ লক্ষটা থাকে এরকম। এটাকে বলা হচ্ছে র্যাম। র্যামে এইভাবে ইনফরমেশনটা সাজানো থাকে, যেখানে আমরা যদি ছবিটা একটু দেখি এভাবে, যদি এই যে এই অংশটা যেটা, এই এই যে লাল যেটা আমি দেখাচ্ছি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এই লাল যে আমি দাগ দিলাম, এই লাল দাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকে এক একটা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ মানে কি? ফ্লিপ ফ্লপ তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে আসছো, আমি সংক্ষেপে যা বলবো, এমন একটা ডিভাইস যেটা 1 বিটের ডাটা রাখতে পারে মাত্র, এবং এরপরে এখানে যে এই এতটুকু অংশ যেটা আমি এই যেটা দেখাচ্ছি, এই এই 8টা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার গঠিত, এবং এরকম এরকম 1 লক্ষ বা 2 লক্ষ রেজিস্টার নিয়ে র্যাম গঠিত। ঠিক আছে? তো এরকম আমি 6টা মাত্র দেখাচ্ছি বোঝানোর জন্য, যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা আছে, লক্ষ লক্ষ বা কোটিটা কোটিটা রেজিস্টার আছে। যদি আমরা যদি আমরা আমাদের মোবাইলের ক্ষেত্রে হিসাব করি, অথবা বা ল্যাপটপের ক্ষেত্রে হিসাব করি, 4 গিগাবাইটের র্যাম, অথবা হ্যাঁ 4 গিগাবাইট অথবা 8 গিগাবাইটের র্যাম যদি আমরা হিসাব করি, তখন দেখবো ওখানে হিসাব করে আমরা যদি বের করি, প্রায় এক্সাক্ট তো এখন আমার মনে নাই, যদি ক্যালকুলেশন করি দেখা যাবে কোটি কোটিটা রেজিস্টার ওখানে আছে। তো এই রেজিস্টার গুলো কি করে, এই রেজিস্টার গুলোতে সব ইনফরমেশন গুলো থাকে। তো এখন এই প্রত্যেকটা রেজিস্টারের কিন্তু আবার এই যে ছবিটা আঁকলাম, এই তো এখন যে কথাটা থাকে সেটা হচ্ছে এখানে যে কোটি কোটিটা রেজিস্টার আছে, আমি কোন রেজিস্টার থেকে ডাটা আনবো সেটা আমি কিভাবে বুঝবো? তো এটার জন্য প্রত্যেকটা রেজিস্টারের একটা ইন্ডেক্সিং করা থাকে। যেমন প্রথমটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1 2 3 4, 1 কোটি, 1 লক্ষ, এভাবে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং করা থাকে। এবং মাইক্রোকন্ট্রোলার কে মাইক্রোকন্ট্রোলার ওভাবে বের করে ফেলে যে কত নাম্বার রেজিস্টারে ইনফরমেশনটা আছে। সো এইখানে যেটা হয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডাটাটা থাকে না, ডাটা পয়েন্টারের মানে হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালুটা সে এখানে রাখে, যে অ্যাড্রেস লোকেশন যেটা, সেই রেজিস্টারে যে অ্যাড্রেস বা ইন্ডেক্স আছে, সেই লোকেশনের ভ্যালুটা জাস্ট এখানে রাখে। যেমন তুমি যদি এখন চিন্তা করো, তুমি কোন একটা বাসায় আছো, এত নম্বর রোড, এত নম্বর বাসা, ওই বাসার ভিতরে তুমি আছো। তো যদি এটাকে কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করা হয়, তখন হবে কি যে
যে এত নম্বর রোড এত নম্বর বাসা, এটা হচ্ছে অ্যাড্রেস অথবা ইন্ডেক্স। এবং ওটার ভিতরে যে ইনফরমেশন, যেমন তুমি যে বাসায় আছো বা তুমি নিজে হচ্ছে সেই ডাটা। তো এইটা এখানে বোঝানো হচ্ছে যে এই ডাটা পয়েন্টারের কাজ হচ্ছে সে শুধু ইনফরমেশনের অ্যাড্রেসটা রাখে, ইনফরমেশনটা রাখে না। এই ইনফরমেশনের অ্যাড্রেসটা দিয়ে সে সিপিইউ কে পাঠায় দেয়। সিপিইউ তখন করে কি, ওই লোকেশন থেকে ডাটা, এই ধরে নাও হয়তো এই রেজিস্টারে নিয়ে এসে ওই ডাটাটাকে নিয়ে এসে তারপর সেটাকে কাজ করে আবার সে হয়তো অন্য কোনো লোকেশনে পাঠিয়ে দিতে পারে বা ওই লোকেশনে পাঠিয়ে দিতে পারে। এটা সিপিইউর ইচ্ছা, সে কিভাবে কোথায় এটাকে হ্যান্ডেল করবে। আর প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে এটা প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে এটা আমরা যে কোডটা লিখবো একটু পরেই দেখবো, আমরা যে কোডটা লিখবো সেই কোডগুলো র্যামের এক জায়গায় সেভ করা থাকে। মানে এই ডাটাটাও র্যামের এক জায়গায় সেভ করা থাকে, আর এই কোডটাও র্যামের আরেক লোকেশনে সেভ করা থাকে। তো দুইটারই লোকেশন এখানে বলা থাকে যে এই কোডের লোকেশন কোথায় আর ডেটার লোকেশন কোথায়। সেইভাবে এইগুলোকে অ্যানালাইসিস করে সিপিইউ তার কাজগুলো কমপ্লিট করে। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু বললাম, 5টা কোয়েশ্চেন মনে হয় আমরা দেখছি। তো এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কিছু বুঝতে পারো নাই এরকম আছে কিনা, এটা একটু বলো, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই কি বুঝতে পারছো বা কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ফেরদৌস, নিপন, ইমান, তরুণ, ফাহমিদ, এই 5জন আছে আজকে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। স্যার বলতেছি স্যার, আপনি ওই যেগুলো বললেন, ওই যে ডায়াগ্রামটাই, ওই ডায়াগ্রামের ওই যে যেই পোর্শন গুলো এক একটা উল্লেখ করে বললেন যে এটার কাজ এইটা, তা স্যার ওইটা না স্যার লিখতে পারি না। এখন কি ওইটা ওই মানে লেখা অবস্থায় আছে সাইডে, মানে পাবো? না, লেখা অবস্থায় স্লাইডে নাই। তোমার এটা এত ডিটেল লিখতে হবে না, সংক্ষেপে লিখলেই চলবে। আর অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের স্টাইলটা আমি তোমাদের পরে বলবো, যে কারণে এত ই করার দরকার নেই। অনেকটা মাল্টিপল টাইপ কোয়েশ্চেন আমি পরীক্ষা নিব, ঠিক আছে? তো যে কারণে এত কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে না, ঠিক আছে? মাল্টিপল কোয়েশ্চেন পরীক্ষাও থাকবে, আবার কিছুটা রিটেন টাইপও থাকবে জি স্যার। যে কারণে এত তোমাদের চিন্তা করতে হবে না। জাস্ট তুমি যদি পিডিএফটা ভালো করে দেখো, ভিডিও লেকচার গুলো ভালো করে শুনো বা দেখো, বা মনে রাখতে পারো, মুখস্থ করতে হবে না, কিন্তু just যদি বুঝতে পারো তাহলে তোমার আমি আশা করি পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? তো এর পরের অংশ আমরা আসি। এর পরের অংশে যেটা আছে, আমরা আরো হয়তো 2-3টা কোয়েশ্চেন দেখবো, বেশি বেশি না, তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকের জন্য। তো এইখানে এই কোয়েশ্চেন যেটা,
সেটা হলো মাইক্রোকন্ট্রোলার ইনস্ট্রাকশন 8051 এর মাইক্রোকন্ট্রোলার ইনস্ট্রাকশনস গুলা কি কি টাইপের আছে। 5টা টাইপের ইনস্ট্রাকশন আছে। যেটা হলো প্রথমটা হচ্ছে ডাটা ট্রান্সফার, তারপর হচ্ছে অ্যারিথমেটিক, তারপর লজিক্যাল, ব্রাঞ্চিং, প্রোগ্রাম কন্ট্রোল। এই 5টা মেইন টাইপে ভাগ করা হয়েছে তোমাদের এই ইন্টেল 8051 এর ইনস্ট্রাকশনস গুলা। তো এইখানে একটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা প্রথম দিকে মানে তোমাদের যদি এখানে একটু লিখি তাহলে বুঝতে ইজি হবে। মিড টার্মের যে সিলেবাসটা আছে, সেই মিড টার্মের সিলেবাসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম গুলো করব, আর ফাইনালের সিলেবাসে অল্প কিছু অ্যাসেম্বলি থাকবে, সাথে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রামিং গুলা করব। মিড টার্মে আমরা শুধু অ্যাসেম্বলি দেখব, আর ফাইনালে অ্যাসেম্বলি আর সি এবং সাথে আরো কিছু থিওরি আমরা দেখব। তো এই যে এখানে যে ইনস্ট্রাকশনস গুলা, এই সব ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন। এই মাইক্রোকন্ট্রোলার গুলা শুরুর দিকে মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর এগুলা শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হতো, কারণ ওই সময় সি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়নি। যেমন এই 1981 সালে ওই সময় সি ল্যাঙ্গুয়েজ মাত্র শুরু হয়েছে, কিন্তু সেটা এটাতে ইমপ্লিমেন্ট সকল মাইক্রোকন্ট্রোলার আর মাইক্রোপ্রসেসরে ইমপ্লিমেন্ট করা পসিবল হয়নি। তো পরবর্তীতে আপগ্রেড করা হয়েছে, আপগ্রেড করতে করতে দেখা গেছে যে সি দিয়েও আমরা এগুলা করতে পারি। আর বর্তমানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ খুব ইউজ হয়, কিন্তু ম্যাক্সিমাম সময়ই সি, জাভা এগুলো দিয়ে এই মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসরের কোডিং গুলা করা হয়ে থাকে। কিন্তু এমন না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও ইউজ হয়। কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর সি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য হচ্ছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফাস্টার দ্যান সি, সি এর চেয়ে দ্রুত। কারণ হচ্ছে এখানে ট্রান্সলেট করতে খুব অল্প সময় লাগে সি এর তুলনায়। বাইনারি 0-1 কনভার্ট করতে সময় কম লাগে, সে কারণে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইউজ বর্তমানেও হয়। আরো কজ আছে, আমি একটা কজ তোমাদের বললাম। এরপর ডাটা ট্রান্সফারের কিছু এক্সাম্পল আমরা এখানে যেটা দেখছি, সেটা হচ্ছে মুভ, সোয়াপ, P0, P1, P2, P3, পিন, ইন, আউট ইত্যাদি এরকম কিছু ইনস্ট্রাকশনস আছে। তারপর হলো অ্যারিথমেটিক এর, এগুলো আমরা দেখব। অ্যাড, সাব বি। সাব বি মানে হচ্ছে সাবট্রাক্ট উইথ বড়, এই হিসাবে বলা হয়েছে। যেমন অনেক সময় ছোট থেকে বড় সংখ্যা যখন বিয়োগ করি তখন হাতে থাকা এরকম শব্দ আমরা শুনে আসছি, তো যেটাকে ইংলিশে বড় বলা হয়। তো এই জিনিসটাকে, সরি হাতে থাকা না, ধার নেয়া, এই জিনিসটাকে ইংলিশে বড় বলা হয়, ধার নেয়া যেটা। তো সে কারণে এখানে জাস্ট একটা বি অ্যাড করে দিচ্ছে। তারপর মাল্টিপ্লাই, ডিভাইড, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক করে বাড়বে অথবা এক করে কমবে। তারপর হচ্ছে লজিক্যাল, ANL, ORL, এন্ড মানে এন্ড এর জন্য ANL, এন্ড লজিক, অর লজিক, XOR লজিক, কমপ্লিমেন্ট লজিক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে নট গেট। তারপর আছে এখানে ব্রাঞ্চিং, জাম্প ইনস্ট্রাকশন, JNZ, DJNZ, JC ইত্যাদি। এগুলো যখন আমরা করব তখন এগুলো সম্পর্কে ডিটেইলে দেখব। আর লাস্ট হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল, হল্ট। তোমরা যারা মাইক্রোকন্ট্রোলার করে আসছো, সরি মাইক্রোপ্রসেসর করে আসছো, তারা আশা করি এইগুলা অনেকটাই দেখছো, অনেক কিছুই দেখছো। এখানে যে যে বিষয়গুলো আছে এগুলো আমরা কিছুটা রিভাইজ করব, এবং 8051 এ কিভাবে ইউজ করে সেইগুলো আমরা দেখব। যেমন এর পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে মুভ ইনস্ট্রাকশন, ডিসকাস অ্যাবাউট মুভ ইনস্ট্রাকশন ইন ব্রিফ। তো এইখানে যেটা বলা হচ্ছে, মুভ ইনস্ট্রাকশনের ফরম্যাট কি। মুভ ইনস্ট্রাকশন ফরম্যাট হচ্ছে এইভাবে, মুভ লিখে ডেস্টিনেশন কমা সোর্স, অর্থাৎ ডেস্টিনেশন বলতে আমি কোথায় স্টোর করব ডেটাটা এবং কোন জায়গা থেকে ওই ডেটাটা আসবে। এবং মুভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোড করা অথবা স্টোর করা অথবা কপি করা, এই তিনটা নাম হয়। যদিও মুভ মানে
যদি ইংলিশটাকে মুভের বাংলা যদি করা হয় তা স্থানান্তর শব্দটা আসে, কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মুভ মানে হচ্ছে কপি করা। তো এই কপি বা লোড অথবা স্টোর স্টোর করা এইগুলোকে বলা হয়, এটা হচ্ছে মুভের কাজ। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, মুভ a, #55h, এই হ্যাশের এই হ্যাশ চিহ্ন দিতে হবে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার আমরা ইউজ করি। যে কোনো কনস্ট্যান্ট নাম্বার 55, 12, 99, যে কোনো নাম্বার আমরা যদি এখানে ইউজ করি, নাম্বারের আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন না দিলে প্রোগ্রামে এরর দেখাবে। এটা হচ্ছে 8051 এর বৈশিষ্ট্য। এবং এখানে এ হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো রেজিস্টার হতে পারে, এ বি, R0, R1, R2, এগুলো যে কোনোটা হতে পারে। এবং এই এইচ এর মানে তোমরা নিশ্চয়ই বুঝছো, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল ভ্যালু, এটা আমরা এইচ দিতেও পারি নাও দিতে পারি। যদি এইচ দেই তাহলে হেক্সাডেসিমাল বোঝাবে, এইচ না দিলে ডেসিমাল নাম্বার বোঝাবে। তো এইগুলা দুটো কিন্তু সেম না। তোমাদের আমি দেখাইছি কিনা জানি না, তারপর আরেকবার একটু দেখাই দেই। যেমন আমরা যদি ক্যালকুলেটরে আসি, 55 যদি আমরা ডেসিমাল 55, এখানে ডেসিমাল সিলেক্ট করে রাখছি, ডেসিমাল সিলেক্ট করে 55 যদি দেই, ইকুয়াল দেই বা না দেই, এখানে খেয়াল করে দেখো যে হেক্সাডেসিমালে অ্যাকচুয়ালি 37 ডেসিমাল 55 ইকুয়াল টু হেক্সাডেসিমাল 37। আবার আমরা যদি হেক্সাডেসিমাল সিলেক্ট করে 55 দেই, তখন খেয়াল করে দেখো ডেসিমালে 85। সো হেক্সাডেসিমাল 55 আর ডেসিমাল 55 দুটো সেম না। আমাদেরকে এই ক্যালকুলেশন গুলা দেখতে হবে, করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি কারো কোনো এইসব ক্যালকুলেশনে প্রবলেম হয়, এগুলো একটু রিভাইজ করতে হবে, কারণ এগুলা নিয়ে ম্যাথমেটিক্স থাকবে তোমাদের, যেটা তোমরা দেখবা একটু পরেই হয়তো থাকবে। তো এইখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এবং এই মুভের এক্সাম্পলটা একটা টাইপ এখানে দেওয়া। আরেকটা টাইপ হচ্ছে এইরকম থাকবে, যেখানে দুইটাই রেজিস্টার থাকবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে R0 তে এ এর ভ্যালু লোড করো, আর উপরে যেটা ছিল এ রেজিস্টারে 55 ভ্যালু লোড করো। যেমন এই যে এখানে খেয়াল করো, প্রথম লাইনে আমরা এটা যেটা দিচ্ছি, এটার মানে হচ্ছে লোড ভ্যালু 55 ইনটু রেজিস্টার এ, তার মানে হচ্ছে a ইকুয়াল টু 55 হেক্সাডেসিমাল। পরের লাইনে আমরা যেটা লিখছি মুভ R0, a, তার মানে হচ্ছে a তে তো 55 আগে ছিলই, সেই 55 ভ্যালুকে R0 তে কপি করো। তো সেটা আমরা দেখলাম a ইকুয়াল টু R0 ইকুয়াল টু 55h, এই ভ্যালুটা চলে আসছে। একইভাবে মুভ R1a যদি আমরা করি, তাহলে এই তিনটা রেজিস্টারের ভ্যালু সেম 55 হবে। মুভ R2a যদি করি, সেম এই ভ্যালুটা আসবে, সবগুলা 55। এরপর করলাম মুভ R3 ইকুয়াল টু 95, এটা করলে R3 এর ভ্যালু আসতেছে 95। এবং মুভ a, R3, এখন তার মানে হচ্ছে আমি R3 এর ভ্যালু চেঞ্জ করলাম। R3 এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি, তাহলে এই ভ্যালুটা আসবে, মুভ a ইকুয়াল টু R3 ইকুয়াল টু 95h। এখন এটা কিন্তু কোনো প্রোগ্রামিং না, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। যদি এরকম ভাবে 1 বাই 1 থাকে, তখন ক্যালকুলেশনটা কিভাবে হবে, ঠিক আছে? তখন ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটার জন্য এরকম ভাবে দেওয়া। তো এইটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এবং এখানে যে কোনো কম্বিনেশন থাকতে পারে, এখানেও যে কোনো কম্বিনেশন থাকতে পারে। তবে একটা কম্বিনেশন পসিবল না। যদি আমরা এই মুভ a, 55h যদি আমরা এখানে এটাতে একটু দেখি, যে মুভ a, #55h, এই 8051 এর ল্যাঙ্গুয়েজে হ্যাশের আরেকটা নাম আছে, সেই নাম হচ্ছে পাউন্ড চিহ্ন বলা হয়ে থাকে।
এখন যদি এটা এরকম আমরা করি যে এভাবে লিখলাম কমা এ, এখন তোমরা একটু বলো তো এটা কি পসিবল কিনা বা এটা ঠিক আছে কিনা দুইটা লাইন। না স্যার, কোনটা ঠিক নাই? নিচেরটা স্যার। নিচেরটা কেন ঠিক নাই? স্যার আমরা যদি অ্যাড্রেসটাই পরে দিই তাহলে ডাটাটা সেভ হবে কি করে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা, এটা কিন্তু অ্যাড্রেস না বা রেজিস্টার না। যে কারণে এটা নিচের লাইনটা যদি কেউ লেখে তাহলে ভুল রেজাল্ট পাবে। ঠিক আছে, নিচের লাইনটা যদি কেউ লেখে তাহলে ভুল রেজাল্ট পাবে, মানে এরর দেখাবে। তো এইভাবে লেখা যাবে না। তো এইটা একটা জাস্ট এক্সাম্পল আমরা দেখলাম। আর আরো দুইটা ছোট্ট কোয়েশ্চেন আজকে দেখে ক্লাস শেষ করব। মোটামুটি এখানেই আমরা শেষ করব। সেটা হচ্ছে আহ, এই এখানে একটা টেবিলের মতো দেওয়া আছে, ছোট একটা টেবিল, যেখানে বলা হচ্ছে যদি একটা বিট থাকে, একটা নাম্বার, জাস্ট ওয়ান ডিজিট, সেটা 0 বা 1 যে কোনোটা হতে পারে, তখন সেটাকে আমরা বিট বলি। কিন্তু যদি 4টা থাকে, এখানে 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন হতে পারে, যদি সর্বোচ্চ 4টা বিট 4টা ডিজিট থাকে, তখন সেটাকে বলা হয় নিবল। যদি 8টা নাম্বার থাকে, 8 ডিজিটের বাইনারি নাম্বার গুলা যদি থাকে, তখন সেটাকে বলবো বাইট। আর যদি 16টা বাইনারি নাম্বার, বাইনারি ডিজিট থাকে, তখন সেটাকে বলবো ওয়ার্ড। তো এইগুলো হচ্ছে কম্পিউটার টার্মিনোলজিতে এরকম কিছু সব নামকরণ করা আছে। এই ওয়ার্ড মানে কিন্তু শব্দ না, এই ওয়ার্ড জাস্ট একটা এখানে নাম দেওয়া হয়েছে যে 16 বিট। আমরা ওয়ার্ডের যদি বাংলা করি, ওয়ার্ডের বাংলা হয় শব্দ, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড মানে এখানে শব্দ না। এটা যদি বাংলা করা হয় তাহলে বাংলাতে ওয়ার্ডই বলতে হবে। ঠিক আছে, এই ওয়ার্ড মানে শব্দ না, এটা হচ্ছে একটা ইউনিট। যেমন কিলোগ্রাম, মিলিগ্রাম, গ্রাম, এরকম যেটা আমরা বলে থাকি, সেভাবে মেমোরির একটা ইউনিট হচ্ছে এই এই 4টা শব্দ: বিট, নিবল, বাইট এন্ড ওয়ার্ড। তারপর এগুলাকে আমরা আবার পরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এক্সাবাইট এগুলা সব বলে থাকি। তো এখন এইটা জানা দরকার ছিল বলেই আমরা বলছি, কারণ সে পরের যেটা আমরা ইনস্ট্রাকশন আছে সেখানে আমাদের প্রয়োজন পড়বে। যেমন এরপর হচ্ছে ডিসকাস সোয়াপ ইন ব্রিফ। ডিসকাস সোয়াপ ইন ব্রিফ, তো ফরম্যাট হচ্ছে এটার সোয়াপ এ। এটার মানেটা কি? এটার মানে আমি একটু পরে বলতেছি, তার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। যে ধরো এই সোয়াপ অর্থটা কি, কেউ কি জানো? বাংলা অর্থ একটা আছে, এটা কি কেউ জানো সোয়াপ এর অর্থ কি? সোয়াপ মানে তো চেঞ্জ করা বা এরকম কিছু, কিরকম চেঞ্জ করা? পরিবর্তন, একটার পরিবর্তে অন্যটা, এরকম কিছু না? পরিবর্তন করা। আচ্ছা, ভালো বলছো, পরিবর্তন করা। হ্যাঁ, এটা ঠিক বলছো যে এইখানে সোয়াপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিবর্তন করা অথবা বিনিময় করা। সেই বিনিময়টা কি রকম হয়, ইংলিশে এক্সচেঞ্জ বলতে পারি। যে এই সোয়াপের এটা হলো এরকম, সোয়াপের যেটা আছে সেটা হচ্ছে, মনে করলাম আমার এ রেজিস্টারের এইভাবে প্যাটার্ন করা আছে শুরুতে, D7 থেকে D4, D3 থেকে D0। এটা আমরা ভালো করেই জানি যে 4 বিট 4 বিট করে এখানে এরকম আছে, যে 8 বিটের টোটাল, এটাকে 4 বিট করে ভাগ করে দিলাম। লোয়ার হচ্ছে D3 থেকে D0,
এবং হাইয়ার হচ্ছে D7 থেকে D4। যদি আমরা সোয়াপ এ করি, যেমন এটা উপরে আমরা যেটা বলছি সোয়াপ এ, এটার মানে হবে এই যে এইখানে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা সামনে চলে আসবে আর সামনের ইনফরমেশনটা পিছনে চলে আসবে, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে যে D3 থেকে D0 তে যে বিটটা আছে সেই বিটটা এখানে চলে আসবে আর D7 থেকে D4 এর যে বিটটা সেটা পিছনে চলে যাবে। যেমন ফর এক্সাম্পল শুরুতে এ এর মান ছিল এরকম, প্রথমে 011 এবং তারপর 0010। যদি আমরা সোয়াপ এ করি তাহলে এই 0010টা কি হবে, সে সামনে চলে আসবে, এই যে সামনে চলে আসছে, আর 0111টা সে পিছনে চলে যাবে, এই পিছনে চলে আসছে। তো এইরকম এটা হচ্ছে সোয়াপ। এখন যেটাকে আমরা বলতে পারি এক্সচেঞ্জ করা। কথার কথা ধরো তুমি মনে করো এরকম করলাম যে তুমি কোনো দোকানে গেছো, স্যার রিভার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ রিভার্স হয়ে যাচ্ছে ডাটাগুলো। হ্যাঁ রিভার্স না, ঠিক এটা রিভার্স না, রিভার্স অন্য জিনিস, এটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অদল বলতে বদল বা উল্টা পাল্টা। এক্সচেঞ্জ বলতে যেমন এটা হতে পারে ধরো তোমার কাছে একটা বই আছে, আমার কাছে আরেকটা বই আছে, তুমি বললো আমরা দুজনই ডিসাইড করলাম যে তুমি আমাকে তোমার বইটা দাও, আমার বইটা তুমি নাও, ঠিক আছে? এইটা হচ্ছে সোয়াপ বা এক্সচেঞ্জ। রিভার্স অন্য জিনিস, রিভার্সের এখানে আমরা এখনো দেখি নেই। তো এইরকম যদি কোনো কিছু হয়, অথবা এরকম আমরা দেখতে পারি যে ধরো তোমাকে বলা হলো দোকান থেকে 1 কেজি চাল নিয়ে আসো। তো চাল কি, চাল তোমাকে কি দিবে, চাল তুমি কিভাবে নিবা? এক কেজি চাল ধরে নিলাম 50 টাকা কেজি আছে, কথার কথা। এই 50 টাকা তখন তুমি ওখানে ওই টাকার নোটটা দিবা, নিয়ে 1 কেজি চাল নিয়ে আসবা। তো এইটাও এক ধরনের সোয়াপ বলতে পারি বা এক্সচেঞ্জ বলতে পারি। যে যদিও দুইটা দুই রকম জিনিস, একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে খাবারের জিনিস যেটাকে রান্না করে আমরা খেতে পারবো, কিন্তু এইটাও এক ধরনের এক্সচেঞ্জিং। বাট কম্পিউটারের ক্ষেত্রে এর শুধু ডাটা ভ্যালু চেঞ্জ হয়, ভ্যালু এক্সচেঞ্জ হয়। যেমন এখানে একটা বাইনারি ডাটা আছে আর এখানে আরেকটা বাইনারি ডাটা আছে, এই দুইটা বাইনারি ডাটাকে আমরা লোকেশন চেঞ্জ করব, তো এইটা হচ্ছে সোয়াপ। আর তোমরা এই সেম জিনিসটাই ইসে মাইক্রো প্রসেসরে তোমরা এটা পড়ে আসছো, যতটুকু আমার মনে আছে এখন। সেটা হচ্ছে 8086 এ যখন তোমরা পড়ছো, এটার নাম ছিল XCHG, এরকম কোন একটা নাম ছিল। আর 8051 এই সেম কাজের নাম হচ্ছে SWAP, সোয়াপ, এরকম কোন একটা নাম ছিল। এরকম একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা দেখি যে সোয়াপ দিয়ে, যে মুভ a, হ্যাশ 72H হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল নাম্বার। সোয়াপ এ করলে হবে কি, 2টা 7-এর পজিশনে 7টা 2-এর পজিশনে চলে যাবে, এই যে এরকম চলে আসছে, ঠিক আছে? একই রকম ভাবে আরো অনেকগুলো পসিবল, কিন্তু এটা তখনই এই সোয়াপটা তখনই তুমি ইজিলি করতে পারবা ক্যালকুলেটর ছাড়া যদি সেটা হেক্সাডেসিমাল নাম্বার হয়। ডেসিমাল নাম্বার হলে, মানে ডেসিমাল 72 হলে কিন্তু তোমরা এইভাবে লিখতে পারবা না। এটার ক্যালকুলেশন তোমরা নিজেরা একটু চেক করবে, যদি আমরা ক্যালকুলেটরটা একটু দেখি তখনই এটা বুঝতে পারবা। যেমন আমরা যদি হেক্সাডেসিমাল দেই 72, এটাকে যদি আমরা এখানে আমরা এক্সচেঞ্জ করতে পারবো, কারণ কি এটা অ্যাকচুয়ালি বাইনারি নাম্বার। এই যে এখানে খেয়াল করে দেখো 0, এই জায়গায় খেয়াল করে দেখো 72 হচ্ছে কি 0111010। আমি যদি আরেকটা ক্যালকুলেটর ওপেন করি, এটা হয় কিনা আমি দেখি, একসাথে দুইটা কি হবে। একসাথে দুইটা ওপেন তো হয়েছে, কিন্তু তোমাদের দুইটা তো দেখানো যাচ্ছে না মনে হয়। আচ্ছা তারপর আমি দেই 27। আমি এটার স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমাদের হয়তো বুঝতে ইজি হবে।
এই যে এখানে খেয়াল করো যে দুইটা ক্যালকুলেটর আমি অ্যাকচুয়ালি ওপেন করছি, একটাতে 72 দিছি, এই জায়গায় খেয়াল করো 72 দেওয়ার ফলে বাইনারিতে আসছে এইটা 0111 তারপর 0010। আবার আমি আরেকটা ক্যালকুলেটরে 27 দিছি, ঠিক 72 এর বিপরীত, সোয়াপ করলে তো 27 হবে। তো এইটা কিভাবে হলো, অ্যাকচুয়ালি তো আমাদের এই বাইনারি ডাটাটা এক্সচেঞ্জ হবে, 0010টা সামনে চলে আসবে, এই যে সামনে চলে আসছে এখানে, আর 0111টা পরে চলে যাবে, এই পরে চলে গেছে। এইটা হেক্সাডেসিমাল অথবা বাইনারিতে খুব ইজি ভাবে করা যায়। খেয়াল করে দেখো 72 হেক্সাডেসিমালটা অ্যাকচুয়ালি ডেসিমালে 114, আর 27 হেক্সাডেসিমাল যেটা সেটা ডেসিমালে 39, যে কারণে দুইটা একই নাম্বার না, একই নাম্বার না, সে কারণে আমরা ডেসিমালের ক্ষেত্রে এত সিম্পল ভাবে বলতে পারবো না। যেমন আমরা যদি আরেকবার একটু দেখাই, একটু হোল্ড করো, এবার যদি আমরা ডেসিমাল 72 করি আর ডেসিমাল 27 করি, তখন দেখি কি, তখন খেয়াল করে দেখো কি আসে। এখন খেয়াল করে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এখানে দেখো ডেসিমাল 72 দিছি, ডেসিমাল 72 এর জন্য হেক্সাডেসিমাল 48 আসছে, আর ডেসিমাল 27 এর জন্য হেক্সাডেসিমাল আবার 1b আসছে, দুটো কিন্তু সেম নাম্বার না, ঠিক আছে। আর বাইনারি যদি আমরা দেখি, ডেসিমাল 72 হচ্ছে 0100, তাহলে নরমালি কি হওয়া উচিত, এটা 0100টা পরে যাওয়া উচিত, কিন্তু এখানে 0100 নাই। আবার এখানে পরে আছে 1000, যেটা সামনে আসা উচিত, এখানেও 1000 নাই, এখানে 0001 অন্য আরেকটা নাম্বার আছে। তো এইটা খেয়াল রাখতে হবে যে এইটা, এই জিনিসটা তখনই পসিবল যদি এটা হেক্সাডেসিমাল থাকে। পরীক্ষায় কোনো জরুরি না যে হেক্সাডেসিমাল নাম্বারই দেয়া থাকবে, পরীক্ষায় ডেসিমাল নাম্বারও দেয়া থাকতে পারে, এবং বলা হবে সোয়াপ এ এর অ্যানসার কত এটা বের করো, এরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে। তো আজকে আমরা এই 14 নম্বর কোয়েশ্চেন পর্যন্তই দেখলাম, 15 থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলো। তোমরা কি শুনতে পাচ্ছ? নিপন, ইমান জি আর স্যার, ফাহমি। নেট একটু প্রবলেম হচ্ছে স্যার, তাই। হ্যাঁ, এটা সমস্যা নাই, এই জন্য তো আমি ভিডিও অফই রাখছি। নেটে স্যার। প্রবলেম করে অনেক সময় ভিডিও অন রাখলে। বৃষ্টি হচ্ছে স্যার। বৃষ্টি হচ্ছে? কোথায় আছো? হবিগঞ্জ স্যার। হবিগঞ্জে, আচ্ছা। আহ, তোমাদের এই এতটুকু আজকে যা যা পড়ালাম, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রবলেম নাই স্যার, দেখলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, ভিডিও লেকচারটা দেখবো, আশা করি খুব কঠিন সাবজেক্ট না এটা, বা আমি খুব কঠিন ভাবেও পড়াচ্ছি না, কারণ খুব বেশি কঠিন করতে গেলে কিছুই পারবা না তাহলে। তবে হুবহু সবকিছু আসবে না, 50% কমন থাকবে, 50% আনকমন থাকবে কোয়েশ্চেনে, এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আমি পরবর্তীতে শেষ দিকে বলবো, যখন পরীক্ষার সময় আসবে ওই সময় আমি বলবো। আপাতত এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, জাস্ট পিডিএফ গুলা পড়ে যাও আর ভিডিও লেকচার গুলা দেখে যাও, তাহলেই এনাফ। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এতটুকুই থাকলো। জি স্যার। ওকে, সবাই ভালো থেকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।